ধরুন আপনি কোথাও পিকনিক করতে গিয়েছি বন্ধুদের সাথে। আপনার বাড়িতে ছোট ভাই বোন বা আপনার নিজের ছেলে মেয়ের জন্য আপনি বাড়ি থেকে টিফিন নিয়ে গেছেন হাতে করে। একটু খাবার নিয়ে আসবেন বাড়িতে থাকা ভাই বোন কিংবা ছেলে মেয়ের জন্য। কিন্তু আপনি নিজেও জানেন না কেউ একজন না, সাতজন আপনার পিছনে এসেছে। এইরকমই আজকে একটা সত্য ভৌতিক ঘটনা শোনাবো আপনাদের সকলকে। সকলকে নমস্কার জানাই। আপনারা শুনছেন কালো বিড়াল। এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায়। এই ঘটনাটা তুহিন নামক ইনস্টাগ্রামের এক বন্ধু আমাদের সাথে শেয়ার করেছেন। আর ঘটনাটা ঘটেছে সজ্জন নামে তুহিনের এক বন্ধুর সাথে। শুরু করছি তুহিনের বন্ধু সজ্জনের ভাষায়। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। তখন আমি ক্লাস 10-এ পড়ি। সময়টা ছিল ডিসেম্বর মাস। পশ্চিমবঙ্গের সে বিখ্যাত শীত, যেখানে সন্ধ্যা না হলে হাড়ের মধ্যে ঠান্ডা ঢুকে যায় আর বাতাসে ভেসে বেড়ায় একটা কুয়াশার মতন নিস্তব্ধতা। আমি থাকতাম কলকাতার কাছে এক ছোট্ট গ্রামে। নামটা ধরুন বাঁশতলা। শহর থেকে মাত্র আধা ঘন্টার পথ হলেও এখানকার পরিবেশ ছিল একদম আলাদা। গরুর গাড়ি, পুকুর পাড়ে নারকেল গাছ। সন্ধ্যা নামলেই রাস্তা ফাঁকা হয়ে যেত। এর মধ্যেই ছিল আমার স্কুল আর বন্ধুরা। ডিসেম্বর মানেই ছুটি, পিকনিক, আনন্দ। তাই আমরা স্কুলের কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম একটা ছোট্ট পিকনিক করব। খুব বড় কিছু নয়, নিজেদের মধ্যে আনন্দ করার জন্য। জায়গা হিসেবে বেছে নিলাম আমাদের স্কুলের পেছনের এক মাঠ, যেটা বিকেলবেলায় আমরা খেলাধুলোর জন্য ব্যবহার করতাম। দিন ঠিক হলো 17ই ডিসেম্বর, শনিবার। আমাদের প্ল্যান ছিল বিকেল 4টেই সবাই জড়ো হব। খিচুড়ি আর ডিম ভাজা রান্না করব। খেয়ে গল্প করে রাত 8টার মধ্যে বাড়ি ফিরব। কারো বাড়ির লোক বিশেষ আপত্তি করেননি, কারণ আমরা সবাই পাশাপাশি থাকতাম এবং সেই স্কুলের মাঠটা এলাকাটাও পরিচিত ছিল। আমার বাড়িতে তখন ছোট ভাই রূপম মাত্র ক্লাস 3-তে পড়ে। সেদিন আমি যখন বেরোচ্ছি, ও আমাকে জড়িয়ে ধরে বলল, দাদা, আমার জন্য খিচুড়ি আনবি তো? আমি হেসে বললাম, আনবো না বুঝি, তোর জন্যই তো আলাদা টিফিন নিচ্ছি। ও খুব খুশি হয়েছিল। মা ওকে আমার সঙ্গে পাঠাতে চাইল না, কারণ ঠান্ডা আর রাত হয়ে যাবে বলে। বিকেল 4টের দিকে আমরা 9জন বন্ধু স্কুলের মাঠের পেছনে পৌঁছে গেলাম। সাথে করে নিয়ে এসেছিলাম রান্নার জিনিস, চাল, মুগ ডাল, পেঁয়াজ, আলু, কিছু মশলা আর ডিম। কেউ কলসি থেকে জল নিয়ে আসছিল, কেউ কাঠ জোগাড় করছিল, কেউ আর পেঁয়াজ কাটছিল। খাওয়ার মেনু একটাই, খিচুড়ি আর ডিম ভাজা। আসলে ওইটা আমাদের সবার প্রিয় ছিল আর সহজে রান্না করা যেত। কেউ মাংস কিংবা অন্য কিছু আনেনি, কারণ সেটা ঝামেলা হতো। আর আমরা সবাই চাইছিলাম সহজভাবে আনন্দ করতে। মাঠের এক কোণে আমরা কাঠ দিয়ে চুলা বানালাম। সেখানে বড় কড়াই বসিয়ে রান্না শুরু হলো। কেউ চাল ধুচ্ছে, কেউ পেঁয়াজ কেটে দিচ্ছে, কেউ নুন মশলার হিসেব রাখছে। পুরো ব্যাপারটা এত প্রাণবন্ত ছিল, মনে হচ্ছিল জীবনের একটা দারুণ মুহূর্ত কাটাচ্ছে। সন্ধে নামলেই ঠান্ডা আরো বেড়ে গেল। আমরা গা ঘেঁষাঘেঁষি করে বসে আছি, চুলার পাশে দাঁড়িয়ে গা গরম নিচ্ছি। আলো ছিল একটা হ্যাজাক ল্যাম্প আর একটা ছোট্ট ব্যাটারির আলো। একজন ডিমগুলো ভেজে রাখছিল। চারপাশে একটা নীরবতা। মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছিল কুকুরের ডাক। 7:30টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম আমরা সবাই। আমি তখন টিফিন বক্সে করে একটু খিচুড়ি আর একটা ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম রূপমের জন্য। মা বারবার বলেছিল বাড়ি ফিরেই ওকে দিয়ে দিস। 8টা 25 নাগাদ আমি একাই বাড়ির দিকে রওনা দিলাম। বাকিরা একটু পরে ফিরবে বলল। রাস্তা খুব একটা লম্বা না, মাত্র 15 মিনিটের হাঁটা পথ। কিন্তু চারপাশে তখন কুয়াশা, বাতাস, ঠান্ডা আর একটা অদ্ভুত নিস্তব্ধতা। যতই পরিচিত এলাকা হোক, রাতে সেই রাস্তা একেবারে অন্যরকম লাগছিল। রাস্তাটা ছিল আধ পাকা, দুপাশে বাঁশঝাড়, মাঝে মাঝে কিছু পুকুর আর পুরনো ঘরবাড়ি। আমি দ্রুত হাঁটছিলাম, এক হাতে টিফিন, অন্য হাতে মোবাইল। বাড়ি থেকে যখন আর মাত্র 3-4 মিনিট দূরে, ঠিক তখনই মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে। আমি থেমে গেলাম, চোখ ফেরালাম, কেউ নেই। আবার হাঁটলাম,
আবার সেই শব্দ, পাতার খসখস, যেন কারো পায়ের টুপটাপ। হাতটা শক্ত করে ধরলাম টিফিন বক্সের ওপর। মাথায় একরকম অজানা চাপ। ঠিক বাড়ির কাছাকাছি এসে একটা পুরনো বড় গাছের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন হঠাৎ একটা ঠান্ডা হাওয়া যেন কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। আমার শরীর এক ঝটকায় হিম হয়ে গেল। আমি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। মা দরজা খুলে দাঁড়িয়েছিলেন, মুখে রাগ আর চিন্তার ছাপ। বলল, তোর তো দেরি হলো কেন? সবাই তো আগেই এসে গেছে। আমি কিছু না বলে শুধু বললাম, খুব ঠান্ডা লাগছে, গা ছমছম করছে। টিফিনটা রূপমের হাতে দিলাম, ও খেতে বসলো, খুব আনন্দ করে খেলো। আমি চুপচাপ নিজের ঘরে ঢুকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই বুঝলাম শরীরে কিছু একটা ঠিক নেই। শরীরটা কেমন ঝিমঝিম করছিল, চোখে ঝাপসা দেখছিলাম, আর মাথা ছিল ভারী। মাকে ডাক দিলাম, মা, জ্বর হয়েছে মনে হচ্ছে। মা এসে কপালে হাত দিলেন, মুখটা একদম থমথমে। বললেন, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। জানি না মা, গা ছমছম করছে। মা কিছু না বলে এক বাটি গরম জল নিয়ে এলেন, আমার শরীরে জলপট্টি দিলেন। বাবা বাজার থেকে ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার এসে ওষুধ লিখে দিলেন, বললেন ভাইরাল জ্বর হবে, বিশ্রাম নাও। আমি বিছানায় শুয়েছিলাম, চোখ বন্ধ করে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু মাথার ভিতরে অদ্ভুত সব ছবি ভেসে আসছিল। কোনো এক গা হিম করা গাছ, লালচে চোখ, ছায়ার মতো একটা অবয়ব। সন্ধে নামলেই আমার ভয় লাগা শুরু হতো। প্রথম দিন রাত একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমার ঘরের মধ্যে এক বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। তার চুলগুলো একবারে এলোমেলো, গায়ে পুরনো শাড়ি, চোখে অদ্ভুত রকমের শূন্যতা। সে কেবল এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, ওইটা আমার, আমার খাবার। আমি ঘেমে উঠি, ঘুম ভেঙে দেখি ঘর অন্ধকার, কেবল জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। পাশেই রূপম ঘুমিয়ে, কিন্তু তখনও মনে হচ্ছিল কেউ জানলার বাইরে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ উঠে গিয়ে জানলার পর্দা সরালাম, কেউ নেই, কিন্তু দূরে বাঁশঝাড়ের দিকে তাকাতেই দেখলাম একটা ছায়া একটু নড়ে উঠল। আমি আটকে উঠলাম। পরদিন সকালে মা বলল, রাত্রিরে তোর ঘরে ঢুকেছিলাম, দেখলাম তুই কাঁদছিস। আমার মনে হচ্ছিল আমি ধীরে ধীরে নিজেকে হারাচ্ছি। সপ্তাহখানেক এইরকমই চলল। প্রতিদিন রাত হলেই আমার শরীর গরম হয়ে যেত, চোখে দেখা যেত অবয়ব, আর কানে ফিস ফিস আওয়াজ। আমি কারোর সঙ্গে কথা বলতাম না, কারোর চোখের দিকে তাকাতে পারতাম না। বন্ধুরা এসে দেখে গেল, কিন্তু ওদের কাউকে ঠিক চিনতে পারছিলাম না যেন। একদিন বিকেলে আমি হঠাৎ ঘরের কোণে দাঁড়িয়ে একটি দেয়ালের দিকে তাকিয়ে থাকি। মা ডাকলেন, বিক্রম, কি করছিস? আমি উত্তর দিইনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দেয়ালে তাকিয়ে বলেছিলাম, ওখানে দাঁড়িয়ে আছে মা, ওর খাবার আমি খেয়ে ফেলেছি। ও বলেছে আমায় ফিরিয়ে দে। মা আতঙ্কে বাবাকে ডাকলেন। বাবা আমাকে ধরে বিছানায় শুইয়ে দিলেন। সেই রাতে গ্রামের ওঝাকে ডাকা হয়। নাম তার হরিচরণ ঠাকুর। উনি ছিলেন আমাদের পাড়ার এক প্রবীণ ব্যক্তি, যিনি পুরনো মন্ত্র ঝাড়ফুঁক জানতেন। ওনাকে সবকিছু খুলে বলল মা। তারপর উনি আমাকে দেখে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, ছেলেটার সঙ্গে কিছু এসেছে, ওর খাবারের সঙ্গে কেউ লেগেছিল, খিচুড়ির গন্ধে টেনে এনেছে এক অসন্তুষ্ট আত্মা। আমি তখন ঘুমে ঢলে পড়েছিলাম, কিন্তু একটা কথা খুব স্পষ্ট শুনতে পেলাম। ওঝা বলেছিলেন, যদি কাল রাতের মধ্যে ঠিক না হয়, ছেলেটা পুরোপুরি অন্য হয়ে যাবে। সেই রাতে আমার ওপর ঝাড়ফুঁক শুরু হলো। ওঝা ধূপ ধুনো জ্বালিয়ে কিছু মন্ত্রপাঠ করে আমার মাথায় জল ছেটাতে লাগলেন। হঠাৎ আমি জোরে চেঁচিয়ে উঠি, আমি খাইনি, ওই আমাকে বলেছিল নিয়ে যেতে। আমি খাইনি, আমি তো ওকে বলেছিলাম তুই খা। সবার মুখ থমকে যায়। ওঝা তখন বললেন, তোমাদের পিকনিকের রাতে ও একা ফিরছিল, আর সেই সময় ওকে পেছন থেকে ডেকেছিল এক ক্ষুধিত আত্মা। খিচুড়ি গন্ধে ও ছুটে এসে, কিন্তু পাইনি, আর তখন থেকে সে এই ছেলের সঙ্গে রয়ে গেছে। এরপরেও আরও কিছু ঝাড়ফুঁক হয়। আমার শরীর কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, আর মাথার মধ্যে গুঞ্জন করছিল একটাই কথা, আমার খাবার।
পরদিন সকালে আমি একটু ভালো লাগতে শুরু করি, তবে তখনও চোখ ঝাপসা, মনে হতো কেউ পাশে দাঁড়িয়ে আছে। এদিকে রূপম, আমার ভাই, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ওর পেট ব্যথা, কাঁদছে সারাদিন। ও সেই রাতেই খেয়েছিল খিচুড়ি। মা কান্নায় ভেঙে পড়ল, বলল, আমার দুই ছেলেকে কেন ধরছিস? আমরা তো কিছু করিনি। ওঝা তখন বললেন, ওদের দোষ নেই, ভুল জায়গায় ভুল সময় আর ভুলভাবে কিছু একটাকে সঙ্গে নিয়ে এসেছে। এই ঘটনার ঠিক 2 দিন পর হঠাৎ করেই আমার ঘরের জানলার কাঁচ ভেঙে যায়। কে ভাঙলো কেউ দেখতে পাইনি, শুধু আমি মাঝে মাঝে একটা আয়নার সামনে শব্দ শুনতে পাই। কেউ যেন আমাকে বলছে, আমার খাবারটা ফিরিয়ে দে। এটা আমি অনেকবার শুনেছি। একদিন রাতে ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙেছিল। সেদিন তখন রাত 2টো। চারিদিকে একবার নিস্তব্ধ, কুয়াশার মধ্যে জানলার ফাঁক দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না। আমি বিছানায় বসে পড়লাম, কারণ একটা অনুভূতি হঠাৎ করে আমাকে জাগিয়ে দিয়েছিল। আমার ঘরে আমি একা নেই। আমার গলা শুকিয়ে গিয়েছিল। রূপম পাশেই ঘুমিয়ে, কিন্তু ওর নিঃশ্বাসের শব্দও যেন থেমে গেছে। আমি ধীরে ধীরে ঘরের একপাশে চোখ ফেললাম। ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে, কালো ছায়ার মতো অবয়ব, চুল যেন গলার নিচে নেমে এসেছে। দাঁড়িয়ে আছে মাথা একটু নিচু করে, কিন্তু চোখ দুটো যেন আগুনের মতো লাল। আমি পাথরের মতো স্থির হয়ে গেলাম। তারপর সে ধীরে ধীরে বলল, আমি বলেছিলাম খিচুড়িটা আমার। আমি চিৎকার করে উঠতে গিয়েও পারলাম না। গলার আওয়াজ আটকে গেল। কাঁপতে কাঁপতে মা বাবাকে ডাকতে গিয়েও মুখ বন্ধ। সে আমার দিকে এগিয়ে আসছিল। তখনই আমার দরজার ওপাশে মা দরজায় ঠক ঠক করলো। বিক্রম, সব ঠিক তো? একটা মুহূর্তেই সেই ছায়াটা মিলিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে দরজা খুললাম। মা আমাকে দেখে আঁতকে উঠল, বলল, তোর চোখে রক্ত জমে গেছে কেন? মুখ সাদা, তুই কি আবার কিছু দেখেছিস? আমি মাথা নাড়লাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না। মা তখনই ওঝা হরিচরণ ঠাকুরকে ফোন করলো। উনি সকালবেলা এলেন, সঙ্গে কিছু পুঁটলি, ধূপ, গঙ্গাজল আর একটা পুরনো কাপড়ে বাঁধা পুঁথি। আমার দিকে তাকিয়ে চুপ করে রইলেন কয়েক সেকেন্ড। তারপর বললেন, ওটা এখন বাড়ির ভিতরে ঢুকে গেছে। শুধু একা নয়, ওর পেছনে আরও কিছু আছে। আরও গন্ধ পেয়ে ওরা চলে এসেছে। আমি বললাম, মানে? তিনি বললেন, তুই যেটাকে দেখেছিস সেটা একা নয়, ও হচ্ছে মূল। ওর নাম কুফা। ও খিচুড়ির গন্ধে এসেছিল, কিন্তু ওর পেছনে রয়েছে 7টা জিন, যারা খুপাকে অনুসরণ করে। এখন তারা সবাই তোর চারপাশে ঘোরাফেরা করছে। এই কথার পরেই শুরু হলো সেই ভয়ঙ্কর দিনের প্রথম পালা। তারপরের কয়েকটা দিন ছিল এক অন্ধকারের দুঃস্বপ্ন। টিফিন বাক্সটা, যেটা আমি রূপমের জন্য এনেছিলাম, সেটা ধুয়ে রাখার পরও প্রতিদিন সকালে দেখা যেত ভেতরে হলুদ দাগ আর খিচুড়ির গন্ধ বেরোচ্ছে। রাতে জানলার কাছে আঁচড়ের দাগ দেখা যেত, যেন কেউ ধারালো নখ দিয়ে ঘষেছে। বাড়ির কুকুরটা হঠাৎ করে ঘরের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে চেঁচাতে শুরু করতো, আর কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে দূরে চলে যেত। আমার মা একদিন রাতে উঠে দেখেন আমি ঘরের ভেতর দাঁড়িয়ে দেওয়ালের দিকে তাকিয়ে হাসছি। মা কাঁপতে কাঁপতে বলল, বিক্রম, কি করছিস? আমি ঘুরে মাকে দেখিয়ে বললাম, ওরা হাসছে মা, ওরা বলছে আমি ভালো বন্ধু হব। মা আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিল, কিন্তু আমি কিছুই বুঝছিলাম না। আমার মধ্যে যেন অন্য কেউ ঢুকে গিয়েছিল। এক রাতে আমরা সবাই ঘরের মধ্যে বসেছিলাম, ওঝা, মা, বাবা, আমি আর রূপম। বাইরে ঝড় শুরু হয়েছিল। হঠাৎ করে দরজা খুলে গেল। একটা হাওয়া এসে ঘরের প্রদীপ নিভিয়ে দিল। চারপাশে অন্ধকার। ওঝা জোরে জোরে মন্ত্র করা শুরু করলেন। তারপর একটা জিনিস ঘটল, যেটা আজও ভুলতে পারিনি। আমার পেটের ভেতর থেকে যেন কেঁপে কেঁপে কিছু শব্দ বের হতে লাগলো। আমি গলা দিয়ে নয়, বুক থেকে আওয়াজ তুলছিলাম, আমরা 7 জন, 7 ভাই, কুফার সেবা করি। ও খাবার নিয়েছে, ওকে ছাড়বো না। ওঝা সবাইকে একপাশে ঠেলে দিয়ে কপালের দিকে জল ছিটালেন। আমার শরীর ছাঁকি খেয়ে উঠল, চোখগুলো লাল হয়ে গেল।
আমি বলছিলাম, খিচুড়ির পাত্রটা ফেরত দাও, তা না হলেও তোমার ভাইকেও নেব, একটা করে নিব, 7 জন তো আছেই। ওঝা আমাকে জোরে ঠেলে মাটিতে বসিয়ে দিলেন। তিনি বললেন, ওদের আগুনই শান্ত করতে পারে। মা দ্রুত আগুন জ্বালালেন উঠোনে। ছোট্ট কড়াই বসিয়ে খিচুড়ি রান্না করলেন। চাল, মুগ ডাল, আলু, পেঁয়াজ আর ডিম ভাজা। রান্না শেষ হতে ওঝা মন্ত্র পড়া শুরু করলেন। সেই খাবার গঙ্গা জল ছিটিয়ে পোড়ানো হলো। সেই মুহূর্তে বাড়ির মধ্যে ঘন হাওয়া ঘুরতে লাগলো। আমি কাঁপতে কাঁপতে পড়ে গেলাম। একটা বিকট চিৎকার উঠল। কোনো মানুষের নয়, কিন্তু জানোয়ারেরও নয়। আমার শরীরটা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। রূপমের জ্বরও কমতে লাগলো। মা বাবা কাঁদছিলেন। আমি আবার উঠে বসেছিলাম, তবে চোখে তখনও ক্লান্তি। ওঝা বললেন, এটা প্রথম মুক্তি, কিন্তু সাবধান, ওরা 7 জন, আর এখন একবার পিছিয়েছে, পিছু হাঁটেনি। তারপরের রাতেই আমি ঘুমিয়ে দেখি একটা স্বপ্ন। একটা অন্ধকার মাঠে আমি দাঁড়িয়ে আছি, চারপাশে কুয়াশা। সামনে দাঁড়িয়ে এক মহিলা, সাদা শাড়ি, মাথা নিচু। তার পেছনে একে একে দাঁড়িয়ে 6 জন ছায়া। সবার চোখ লাল, মুখ কালো, চুল এলোমেলো। একসাথে তারা বলে উঠল, আমরা সাত ভাই, তুই খেয়েছিস, তুই ভাগ করিসনি, তুই ফেরত দিসনি। চোখ খুলে দেখি বুকের ওপর ভারী কিছু বসেছিল, কিন্তু মুহূর্তে উধাও। সেই দিন থেকে আমি বুঝে গিয়েছিলাম, যা কিছু শুরু হয়েছিল একটা খিচুড়ির পাত্র থেকে, সেটা থামেনি। এটা একটা অভিশাপ, যা এখনো আমার ছায়ার মতো সঙ্গে রয়েছে। তারপরে রাতে আবার এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমরা সবাই আবার সেই মাঠে বসে আছি। আগুন জ্বলছে, আশেপাশে সেই চেনা মুখগুলো, বিক্রম, রাহুল, সুদীপ, সোমা। সবার চেহারা অদ্ভুত রকম নিষ্প্রাণ, যেন তারা কেউ বেঁচে নেই। আমি চিৎকার করে বলতে চাইলাম, তোরা কথা বলছিস না কেন? কিন্তু কারোর মুখে কোনো শব্দ নেই। ঠিক তখনই আমি দেখলাম দূরে সেই পুরনো বটগাছটা আবার আলো ছায়া নড়ছে। গাছের নিচে আবার কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু হঠাৎ গাছটা যেন নিজেই নড়ে উঠল। চারদিক থেকে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো, ঠিক আমার দিকে। আমি পালাতে চাইলাম, কিন্তু পা যেন মাটির সাথে আটকে গেছে। সেই ছায়াটা আমার একবারে গা ঘেঁষে এসে ফিসফিস করে বলল, তুই ফিরে এলি কেন? আমি আতঙ্কে জেগে উঠি। ঘাম ঝরছে, বুক ধকধক করছে, চারপাশে অন্ধকার। ঘুরতে তখন ঠিক 3:41। এই স্বপ্নটা ছিল এত বাস্তব যে জেগে উঠেও মনে হচ্ছিল আমি এখনো সেই ঘাসে বসে আছি। আমি কিছু না বলে সোজা আমার এক বন্ধুকে ফোন করলাম। অবাক করে দিয়ে ও বলল, আমিও একই রকম স্বপ্ন দেখেছি রে। ওর কথার সাথে সাথে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর সোমা আর সুদীপের সাথেও কথা হলো। অবিশ্বাস্য হলেও সত্যি, সবাই সেই রাতে একই রকম স্বপ্ন দেখেছে, আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে, কিন্তু মূল উপাদান একটাই, বটগাছ, আগুন, ছায়ামূর্তি, আর সেই প্রশ্ন, তুই খিচুড়ি দিয়ে গেলি না কেন? আমরা বুঝে গেলাম এই ব্যাপারটা শুধুই এক রাতের অভিজ্ঞতা নয়। এই জায়গায়, এই গাছ, এই ছায়া, এটা যেন আমাদের কিছু বোঝাতে চাইছে। হয়তো আমরা অজান্তে কিছু একটা ভেঙে ফেলেছি, কোনো নিয়ম লঙ্ঘন করেছি। 2 সপ্তাহ পর বিক্রম আর প্রীতম মিলে আবার যোগাযোগ করলো স্থানীয় এক মৌলবীর সঙ্গে, যিনি বহু বছর ধরে গ্রামের আশেপাশে জিন ধরা বা অশরীর আত্মা নিয়ে কাজ করেন। তিনি বললেন, তোমরা যেখানে গিয়েছিলে সেটা গাদিয়ারা বন নামে পরিচিত। ওখানে আগে এক বাচ্চা ছেলেকে জলে ফেলে দেওয়া হয়েছিল তার বাবার হাত থেকে। তারপর থেকে সে একা নয়, 7টা জিন একসাথে থাকে ওই জায়গায়। একটাকে দেখা যায়, বাকি 6টা ছায়া হয়ে থাকে। বিক্রম রীতিমতো গা শিউরে উঠল। মৌলবী আরও বললেন, এই জিনেরা এক মানুষকে পছন্দ করে না, আর বিশেষ করে যেসব জায়গায় হঠাৎ আনন্দ উল্লাস হয়, সেগুলো তাদের সহ হয় না। খিচুড়ির গন্ধ, আগুন, হইচই সবই তাদের উত্তেজিত করে তোলে। তখনই বোঝা গেল সজলের ওপর যে জিন ভর করেছিল সেটা আসলে মূল জিন।
আর তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়েছিল 6টি শক্তি। মৌলভী সেই রাত আমাদের ঘরে বসে বলেছিলেন, তোমাদের ওপর যারা এসেছে তারা কেবল ক্ষুধিত আত্মা নয়, তারা শাস্তি দিতে এসেছে। তাদের নিয়ম ভেঙে যাওয়ায় তারা রাগে চলছে। কিন্তু আমি চেষ্টা করব। আমাকে 2 দিন সময় দাও। আমি কিছু প্রস্তুতি নেব। তোমাদের কাউকে আর কিচ্ছু করতে হবে না। আমি সব ব্যবস্থা করে নেব। আমরা তখন যেন আধারের শেষ আলোটুকু খুঁজে পেয়েছিলাম। 2 দিন পর মৌলভী আবার এলেন। বললেন, আমি সেই 7 জনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা একটাই শর্ত দিয়েছে, তাদের জন্য খিচুড়ি আর ডিম ভাজা রান্না করে কোনো নির্জন জায়গায় রেখে আসতে হবে। কোনো কথা বলা চলবে না, কেউ পেছনে ফিরে তাকাবে না, খাবার রেখে চলে আসবে। আর এরপর থেকে আর কোনোদিনও ওই জায়গার কথা মনে করবেও না। আমরা সবাই একসাথে রান্না করলাম, যেমনটা সেই রাতে করেছিলাম। খিচুড়ি, ডিম ভাজা, সোজা আর গন্ধে ভরপুর। তারপর 7 জন মিলে 7টা আলাদা নির্জন জায়গা ঠিক করলাম। পুরনো পুকুর পাড়, বটগাছের নিচে, স্কুলের মাঠের কোণে, নদীর ঘাটে, এক পরিত্যক্ত বাড়ির পাশে, একটি বাঁশঝাড়ের মাঝখানে এবং শেষটি গাদিয়ারা বনের ভেতর। সন্ধে নামার আগেই আমরা খাবারগুলো রেখে এলাম। কেউ কারো দিকে তাকালো না, কেউ কিছু বলল না। শুধু এক খাবার রেখে পেছনে না তাকিয়ে হেঁটে চলে এলাম। যেন এই পুরো ব্যাপারটা আমাদের জীবনের থেকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর মৌলভী আমাদের প্রত্যেককে একটা করে ছোট্ট কাগজ দিলেন, যার ভেতরে লেখা ছিল কিছু পবিত্র শব্দ, মন্ত্র, যার কাজ ছিল আমাদের চারপাশে সুরক্ষা বলয় তৈরি করা। তিনি বললেন, এই কাগজটা ঘরের ভেতর রেখে দিও। এটা শুধু আত্মিক সুরক্ষা নয়, তোমাদের মনের জন্যও প্রতিরক্ষা। যতক্ষণ মন দুর্বল থাকবে, ওরা সুযোগ নেবে। এরপরের কিছুদিনের মধ্যে অদ্ভুতভাবে সব স্বাভাবিক হতে শুরু করলো। আমি ধীরে ধীরে আর কোনো স্বপ্ন দেখতাম না। রাত হলে আর ভয়ও করতো না। জানলার ফাঁক দিয়ে আর কোনো ছায়া চোখে পড়তো না। কুকুরটাও আর ঘেউ ঘেউ করে না। রূপমও পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমরা সবাই আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এলাম। তুহিন জানিয়েছে সজ্জল এখন পুরোপুরি সুস্থ। চিকিৎসা এবং বিশেষ এক ওঝার সাহায্যে ধীরে ধীরে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। প্রথম দিকে পরিবার তাকে খুব কাছ থেকে দেখাশোনা করত। একটু কিছু হলেই ভয় পেত, যদি আবার সেই ছায়াগুলো ফিরে আসে। কিন্তু সজ্জল জিতে গেছে। নিজের ইচ্ছা শক্তি আর পরিবারের ভালোবাসা তাকে ফিরিয়ে এনেছে। আজ সে নিজের একটা ছোট্ট টিফিন দোকান চালায়, রাস্তার ধারে, কলেজের পাশেই। প্রতিদিন ভোরে উঠে সে নিজে রান্না করে, দুপুরে খাবার বিক্রি করে, সন্ধ্যায় দোকান গুটিয়ে বাড়ি ফেরে। দোকানের সামনে একটা ছোট্ট বেঞ্চ আছে, যেখানে কলেজের ছেলেমেয়েরাও এসে বসে আড্ডা মারে। সজলা আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। সে এখন তার পরিবারকে চালায়। বাবার ওষুধ, মায়ের কাঁচা বাজার, সব কিছুর দায়িত্ব তার কাঁধে। সে আর কখনো পিকনিকে যায়নি। কেউ ডাকলেও না করে দেয়। খুব ব্যস্ত আছে বলে পাশ কাটিয়ে যায়। আমি রুহি, শুনছিলেন কালো বিড়াল। আমার সঙ্গে রয়েছে রাহুল। কেমন লাগলো আজকের ঘটনাটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা। প্রতি রবিবার এমনই ঘটনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশানে। ওখান থেকে আমাদের দিকে ঘটনা পাঠানো খুবই সহজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।